সপ্তাহ জুড়ে পানিবন্দী লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরের কিছু জায়গায় বন্যার অবনতি। সড়কের আশেপাশের মানুষ ত্রাণ পেলেও দুর্গম এলাকার দুর্গতদের হাহাকার। জাতিসংঘ গুম বিরোধী সনদে যুক্ত হয়নি হাসিনা সরকার। এবার সই করতে চায় অন্তর্বর্তী সরকার। 16 বছরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন। 16 বছরে বিদেশে পাচার 11 লাখ কোটি টাকা। প্রতি 3 ব্যাংকের দুটিতেই মিলেছে সন্দেহজনক লেনদেনের প্রমাণ। ধরা ছোঁয়ার বাইরে অনেকে বলছেন অর্থনীতিবিদ। এস আলমের 4 ব্যাংকে আমানত রাখা 927 কোটি টাকা নিয়ে অনিশ্চয়তায় চট্টগ্রাম বন্দর। পে অর্ডার শিপিং এজেন্ট না নেয় আমদানি রফতানিতে জটিলতা। এবং কোন প্রক্রিয়ায় চলবে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠদান স্পষ্ট নয় এখনো। আগের কারিকুলাম সংশোধন করে সমন্বয়ের দাবি। কমিশন করে শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসেন। সপ্তাহ জুড়ে পানিবন্দী লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরের কিছু জায়গায় পানি বেড়েছে। ত্রাণের জন্য হাহাকার বাড়ছে বন্যার্ত মানুষের। দুর্গতদের অভিযোগ, সড়কের পাশের এলাকায় ত্রাণ বিতরণ করা হলেও পৌঁছাচ্ছে না দুর্গম এলাকায়। বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার। এই জায়গায় অন্তত 12টি ঘর আছে, যে 12টি ঘরের অন্তত 50 জন মানুষ গত 3 দিন আগেই ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, কারণ বন্যার পানি ক্রমেই বাড়ছে। উজানের ঢল যতই ধেয়ে আসছে ফেনী থেকে নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে, ততই বাড়তে থাকছে এই বন্যার পানি। এখানকার মানুষ যারা এখনো পর্যন্ত আছেন তারা বলছেন গত 3 দিন আগেও এখানকার পানি আরো অর্ধেক পরিমাণ কম ছিল, যে পানি গত 2 দিনে বেড়ে অন্তত দ্বিগুণ হয়েছে। এবং এখনো যে পরিমাণ পানি আসছে তারা আশঙ্কা করছেন তারাও হয়তো আর বেশি সময় থাকতে পারবেন না তাদের ঘর বাড়িতে। চলে যেতে হবে কাছের কোনো আশ্রয় কেন্দ্রে অথবা পরিচিত কারো বাসায় যাদের বহুতল ভবন রয়েছে। আমরা অনেককেই দেখেছি যাদের দোতলা বাড়ি আছে তারা একতলা থেকে দোতলায় উঠে যেতে বাধ্য হয়েছেন। যারা এখনো তাদের নিচতলাতে আছেন তারা কোনোভাবে খাটের নিচে ইট দিয়ে সেই খাট উঁচু করে সে খাটে অবস্থান করছেন, এমনটি তারা বলেছেন। ওই দিকের অবস্থা খুব খারাপ, একটু ভালো নাই। হাতারা পানি তো এককারি এতটুক মানজা পরিমাণ উঠে গেছে। সাদে আছে, এটা সাদে আছে, বুঝছেন? খুব কষ্টে আছি আমরা এক কথায়, বুঝছেন? আমাদের সেদিকে কোনো প্রতিনিধি কেউ যায় না। তবে সবচেয়ে বেশি সমস্যা যেটি দেখা দিয়েছে সেটি হচ্ছে খাদ্যের অভাব। আশপাশের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে আজ পর্যন্ত একজনও তাদেরকে ত্রাণ দিতে আসেননি। লক্ষ্মীপুর সদর উপজেলার জামিরতলির পূর্ব গোপিয়ারখিল এলাকার এই জায়গাটিতে আমি এই মুহূর্তে আছি। তারা বলছেন এখানের অধিকাংশ মানুষ একবারের জন্য ত্রাণ পাননি। অনেকেই আছেন যারা বাধ্য হয়ে আশপাশের কোনো বাসায় অবস্থান নিয়েছেন, কিন্তু খাদ্যের অভাবে আজ 4-5 কিলোমিটার হেঁটে এই পানির মধ্য দিয়ে তারা যাচ্ছিলেন বাজারে, যদি তাদের পরিবারের সদস্যদের মুখে কিছুটা হলেও শুকনো খাবার তুলে দেয়া যায়। কিন্তু অনেকেই আবার বাজারে গিয়ে ফিরে এসেছেন, কারণ কিছু কিছু জিনিসের দাম অন্তত দ্বিগুণ হয়েছে, এমনটি তারা অভিযোগ করছেন। তারা সরকারি এবং বেসরকারি যে সংস্থাগুলো আছে যারা এখনো পর্যন্ত ত্রাণ দিয়ে যাচ্ছেন, উদ্ধার কাজ পরিচালনা করছেন, তাদের কাছে আকুল আবেদন জানিয়েছেন অন্তত ত্রাণ দিয়ে হলেও বন্যা শেষ হওয়া পর্যন্ত তাদেরকে যেন বাঁচিয়ে রাখা হয়, না হলে খাদ্যের অভাবেই মারা যেতে হবে তাদের। ত্রাণ দেয় না, ত্রাণ এখন দিতে গেলে মনে করি এরা কাঠ একটা ছায়, কাঠের তো না থাকলে ত্রাণ দেয় না। সব লই যাই আমি কালিয়া খুঁজলাম, আমার পরিবারও যাই এনে খাড়াইছে, দেয় না হেমি লই গেছে। হাত বাড়ি বেঁচেন আমরা 2 ভাই চাই না, হাঁস বাড়ি হাড়িরা হাইছে, তারা ভাগ করে নিচে আঙরে দেয় না। সকাল থেকে আমরা অনেকগুলো গাড়িকে দেখেছি, ত্রাণবাহী গাড়ি, যে গাড়িগুলো দাসেরহাট সড়কের দিকে গিয়েছে। কিন্তু দাসেরহাট সড়কের দিকে যেতে হাতের বামে যে গোপিয়ারখিল এলাকায় আমি এখন আছি, এদিকে কোনো গাড়ি আমি প্রবেশ করতে দেখিনি। একই অবস্থা আরও আশপাশের অনেক শাখা সড়কে। তারাও বলছেন যে ত্রাণের গাড়িগুলো সরাসরি দাসেরহাটের দিকে চলে যায়, যাওয়ার পথে রাস্তার পাশে যদি কাউকে পায় সেক্ষেত্রে ত্রাণ দিয়ে যায়, তবে ভেতরে প্রবেশ করে না। আর এই ভেতরে প্রবেশ না করার অন্যতম একটি কারণ হিসেবে আমি যা দেখেছি, সড়কগুলোতে পানি জমে আসলে গাড়ি চলাচলের উপযোগী আর নেই। সেক্ষেত্রে নৌকাই হতে পারে এই প্রত্যন্ত অঞ্চল বা দুর্গম এলাকার বন্যা দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছানোর একমাত্র উপায়। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়ন থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। বন্যার আরো খবর জানাতে লক্ষ্মীপুর সদর এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার। ফেনী সদরে আছেন আতিয়ার সজল। সরাসরি শুরুতে যাচ্ছি কাউসারের কাছে। এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদরের 11 নম্বর ওয়ার্ড আটিয়াতলি নামক একটি জায়গায়।
আমার পেছনে দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবে এই বন্যা পরিস্থিতির কারণে প্রচণ্ড পানি এখানে জমে আছে। তবে বিশেষভাবে উল্লেখ করার মতন যে বিষয়টি, এই পানি কিন্তু বেড়েছে গতকালকের চেয়েও। এখানকার যারা বাসিন্দা রয়েছেন, যারা এখনো পর্যন্ত কোনোভাবে এখানে টিকে রয়েছেন, তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে পানি গতকালকের চেয়ে বেড়েছে কিনা। তারা বললেন যে গতকালকের চেয়েও অন্তত 6 ইঞ্চি পানি বেড়েছে। অর্থাৎ ফেনী নোয়াখালী থেকে যে পানিটি পশ্চিম দিকে আসছিল সেটি কিন্তু এখনো অব্যাহত আছে এবং সেই অব্যাহত পানি বৃদ্ধির কারণে এদিকেও পানি বাড়ছেই লক্ষ্মীপুরের দিকে। এখানে এই যে জায়গাটি আটিয়াতলী নামক এলাকা, এখানে আমি এসেছি এবং এখানকার যাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে তারা বলছেন যে আজকে 15 দিন ধরে এখানে পানি, তো সে পানি গত 4 দিন নাগাদ প্রচণ্ড পরিমাণে বেড়ে প্রচণ্ড দুর্গতিতে পড়েছেন তারা। এবং আশপাশের যতগুলো ঘরবাড়ি রয়েছে কোথাও মানুষ নেই, সব জনমানুষহীন। তারা বলছেন তারা বাধ্য হয়েছেন তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র উঠতে। এবং আমরা আসার সময় যেটি বলছিলাম, যাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে তারা এভাবেই কথা বলার সুযোগ হয়েছে, তারা এখানকার বাসিন্দা, কিন্তু তারা শুকনো কোনো জায়গায় সকলে মিলে একসাথে বসে আছেন বা বিচ্ছিন্নভাবে এখানে হাঁটাহাঁটি করছেন। কারণ আসলে তাদের রাতের বেলা শুধু আশ্রয় কেন্দ্রে বা পরিচিত কারো বাসায় গিয়ে ঘুমানোর সুযোগ হয়, কিন্তু দিনের বেলা তো আর সেখানে বসে থাকার সুযোগ নেই। তাই তাদের ঘরবাড়ির কাছাকাছি এসেই তারা পাহারা দেন। কারণ আরেকটি জিনিস শুরু হয়েছে, সেটি হচ্ছে এই বন্যার দুর্গতদের সুযোগে বা দুর্গত মানুষের না থাকার সুযোগ নিয়ে অনেকে চুরি ডাকাতি করছে, এ ধরনের অভিযোগও আমাদের কাছে এসছে। তো সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে এই বন্যার পানি না নেমে যাওয়া পর্যন্ত মানুষকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছাতে হবে, এমনটি সবার কাছে সবাই আহ্বান জানিয়েছেন যে সরকারি বেসরকারি যত সংস্থা আছে সকলেই যাতে দূরবর্তী অঞ্চলগুলোতে গিয়ে তাদের কাছে ত্রাণ পৌঁছায়। আমার প্রতিবেদনে একটু আগে যেমনটি দেখিয়েছিলাম যে আসলে মূল সড়কের আশপাশেই মানুষজন বেশি পরিমাণে ত্রাণ দেয়, কিন্তু আশপাশে শাখা সড়কে বা ভেতরে দূরবর্তী অঞ্চলে কিন্তু ত্রাণটি পৌঁছাচ্ছে না। তো এই যে বিষয়টি আমি বলছিলাম, এই বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু শুধুমাত্র লক্ষ্মীপুরের নয়, নোয়াখালীতেও প্রচণ্ডভাবে আক্রান্ত হয়েছে বন্যায়, ফেনীতেও প্রচণ্ড তার ছিল বন্যার আমরা দেখেছি। ফেনীতে আমাদের আরেক সহকর্মী আছেন আতিয়ার সজল, তার কাছে যেতে চাই সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানতে। ফেনীর বন্যা পরিস্থিতি যদি বলি তা গত কয়েকদিনের তুলনায় অনেকটা উন্নত হয়েছে বলাই যায়। কারণ হচ্ছে বিশেষ করে ফেনী শহরের থেকে বা জেলা সদরের সাথে উপজেলাগুলোর সাথে যে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, যেখানে কোনো বোট ছাড়া চলা যেত না, সেখানে কিন্তু এই আজকে দেখতে পাচ্ছেন যে চলাচলের অনেকটা উপযোগী হয়েছে। আমরা রয়েছি ফেনী থেকে ছাগলনাইয়া যাওয়ার উপজেলায় যাওয়ার যে সড়কটি, আঞ্চলিক সড়কটি রয়েছে, সেই আঞ্চলিক সড়কটি এখানে এখন হাঁটু পানি বা কোথাও কোমর পানি আগে ছিল, যেখানে মাথার উপরে পানি ছিল, কোনো বোট ছাড়া যাওয়ার কোনো উপায় ছিল না, সেখানে কিন্তু এখন মানুষ পরিবহন নিয়ে যেতে পারছে। এরকম সড়কের বিভিন্ন জায়গায় পানি রয়েছে। যদিও ফেনীর সাথে সোনাগাজী উপজেলা, দাগনভূঞা উপজেলা, ফুলগাজী পরশুরাম উপজেলায় যাওয়ার জন্য যে আঞ্চলিক সড়কগুলো ছিল সেগুলো অনেকটা কিন্তু চলাচলের উপযোগী হয়েছে, যার কারণে কিন্তু ত্রাণ সহায়তা থেকে শুরু করে সকল কিছুই কিন্তু এখন রুট লেভেলে বা মানে মনে করেন সড়ক পথে পৌঁছানো যাচ্ছে, যেখানে আগে উড়োজাহাজ বা আকাশপথ এবং বোট ছাড়া কোনো উপায় ছিল না, যার কারণে কিছুটা স্বস্তি মিলেছে। তবে এখনও কিন্তু সেসব সকল উপজেলার সমস্ত জায়গায় কিন্তু বাড়িঘরে পানি, উঠানে পানি এবং আঞ্চলিক সড়কগুলোতে পানি রয়েছে। এবং এই পানি টেনে যাওয়ার সাথে সাথে কিন্তু ক্ষতচিহ্ন দেখা দিচ্ছে। বিভিন্ন বন্যার যে ক্ষতচিহ্ন লণ্ডভণ্ড করে দিয়ে গেছে বাড়িঘর, মানুষের ক্ষেত খামার, মানুষের যে কতগুলো ব্যবসা প্রতিষ্ঠান তা কিন্তু লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। সে সকল ক্ষতচিহ্ন কিন্তু এখন ফুটে উঠতে শুরু করেছে, যার কারণে কিন্তু এখন পানি কমার সাথে সাথে আবার পানিবাহিত রোগ মানুষের মধ্যে দেখা দিয়েছে। এখন ত্রাণ যেগুলো বিভিন্নভাবে আসছে সেগুলো বাংলাদেশ সেনাবাহিনী এবং যে কোস্টগার্ড, নৌবাহিনী, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসনের মাধ্যমে সেগুলো একদম তৃণমূলে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। তবে স্থানীয় পক্ষ থেকে বারবার অভিযোগ আসছে যে সকল ত্রাণ বিভিন্ন জায়গা থেকে আসছে সেগুলো সমবন্টন হচ্ছে না। সেই সমবন্টন করা না গেলে তাহলে হয়তো অনেকেই পাচ্ছেন, আবার অনেকে মোটেই পাচ্ছেন না। এই পরিস্থিতি থেকে সমবন্টন এবং এটার সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। আর এখন বিশেষ করে যে পানিবাহিত রোগ এগুলো থেকে মানুষকে রক্ষা করার জন্য প্রচুর পরিমাণে ওষুধ এবং যে মেডিকেল টিম, যে ডাক্তার, নার্স, এগুলো যথেষ্ট পরিমাণে দরকার। এবং সব মিলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফেনীর যে বন্যা পরিস্থিতি তা কিন্তু যদি সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে তাহলে সেখান থেকে হয়তো মানুষদের কিছুটা পরিত্রাণ পাওয়া সম্ভব হবে। এই ছিল আমার কাছে এখানকার বন্যা পরিস্থিতির সবশেষ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ফেনী থেকে এবং তার আগে লক্ষ্মীপুর থেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে টিএসসিতে আছেন সহকর্মী ফারজানা আক্তার। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারজানা, ফেনী, নোয়াখালী সহ দেশের যেসব স্থানে বন্যা হয়েছে এবং বন্যা কবলিত যে মানুষ রয়েছেন তাদের সহায়তার জন্য আমরা কিন্তু দেখেছি গত কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণত্রাণ কর্মসূচি চলছিল এবং সেটি কিন্তু এখনও চলছে এবং আমরা এখন অবস্থান করছি টিএসসিতে। আমরা এখানে যেমনটি দেখছি যে আসলে এই ত্রাণ সংগ্রহের যে বস্তুগুলো রয়েছে, ত্রাণ, পানি, খাবার, শুকনো খাবার সহ পোশাক, অর্থাৎ বন্যার্তদের জরুরি অবস্থায় যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো কিন্তু এখানে সংগ্রহ করা হয়েছে এবং আমরা যেমনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাছ থেকে জেনেছি যে টিএসসি, ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, এই তিনটি স্থানে কিন্তু এখন বন্যার্তদের সহায়তায় ত্রাণ নেওয়া হচ্ছে এবং আপনারা কিন্তু দেখছেন যে টিএসসি যে এখানে জায়গাটি রয়েছে এখানে কিন্তু কানায় কানায় বলতে গেলে ত্রাণ দিয়ে ভর্তি এবং এখানে শুধুমাত্র সেই পোশাক এবং পানি, বিশুদ্ধ পানি, স্যালাইন সহ যেই জিনিসগুলো রয়েছে এর পাশাপাশি আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা যারা ক্যাশ টাকা দিচ্ছেন সেটিও কিন্তু গ্রহণ করছে এবং আমরা গত কয়েকদিন ধরে কিন্তু দেখেছি যে বন্যার্তদের পাশে সারা দেশের মানুষ এসে দাঁড়িয়েছেন এবং আমরা দেখেছি সেই ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ, রিক্সা চালক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় অধ্যাপক, অর্থাৎ সমাজের যেভাবে পারছেন তারা কিন্তু সহায়তা করছেন এবং আমরা দেখছি যে টিএসসির বিভিন্ন জায়গায় ত্রাণ দিয়ে এখনও কিন্তু ভর্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু এই ত্রাণগুলো তারা সর্বোচ্চ চেষ্টা করছেন বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দিতে এবং গতকাল আমরা যেমনটি দেখেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস যেমনটি বলছিলেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে যে যেসব এলাকায় বন্যা দুর্গত মানুষ রয়েছে শুধুমাত্র কয়েকটি জায়গায় না, যেখানেই আসলে মানুষের প্রয়োজন প্রত্যেকটি জায়গায় যাতে এই ত্রাণগুলো পৌঁছে যায় সবার প্রতি তিনি এমনটাই আহ্বান করেছিলেন। তো এই ছিল টিএসসি থেকে আমার কাছে সবশেষ। গণত্রাণ সংগ্রহ কার্যক্রমের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম টিএসসি থেকে। সময় সংবাদে আরও থাকছে, সরকার পতনের পর লাপাত্তা ঠিকাদাররা, বন্ধের পথে রাজশাহীর 5টি ফ্লাইওভার নির্মাণ কাজ, সড়কে খানাখন্দে চরম ভোগান্তিতে নগরবাসী। বছরে গড়ে 64,000 কোটি টাকা করে গত 16 বছরে পাচার হয়েছে 11 লাখ কোটি টাকা। দেশে প্রতি 3টি ব্যাংকের 2টিতেই সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। দেশ থেকে বিদেশে হাজার কোটি টাকা যাওয়ার তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে লুকাচ্ছে সরকারি বেসরকারি ব্যাংকগুলো। অর্থনীতিবিদরা বলছেন অর্থ পাচার দেশকে মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। মার্জিয়া মোমোর রিপোর্ট। 16 বছরে দেশ থেকে পাচার হয়েছে 11 লক্ষ কোটি টাকা। গড়ে বছরে পাচার হচ্ছে 64,000 কোটি টাকা। অথচ অর্থ পাচারের ঘটনায় করা মামলাগুলোর 95% নিষ্পত্তি হয়নি। আর পাচারকারী পালিয়ে যাওয়ার পর টনক নড়ছে দুদকের। এমন অবস্থায় প্রশ্ন জেগেছে, তবে কি শস্যের ভেতরেই ভূত? গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী আমদানি রফতানির সঙ্গে পাল্লা দিয়েই বাংলাদেশ থেকে বিদেশে বেড়েছে অর্থ পাচার। 2009 থেকে 15 সাল নাগাদ পাচারকারীরা দেশ থেকে 5,392 কোটি টাকা ও 2016 সাল থেকে 20 সাল নাগাদ 3,20,000 কোটি টাকা বিদেশে পাচার করে। এইসব টাকা পাঠানো হয় যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়া সহ 10টি দেশে। দুর্নীতি দমন কমিশন বলছে এসব টাকা পাচার হয়েছে দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। গড়ে প্রতি 3টি ব্যাংকের 2টিতেই সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। সরকারি ব্যাংকও আছে, বেসরকারি ব্যাংকও আছে। বাংলাদেশের যতগুলো এক্সিস্টিং ব্যাংক আছে তার 2/3 ব্যাংকই সন্দেহজনক লেনদেনের এলিগেশন আছে। দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়ার জন্য অর্থ পাচারই এনাফ, আর কিছু লাগে না। সেখানে যদি অর্থ পাচার রোধ করা না যায়, ঠেকানো না যায়, সরকারের কাঠামোগুলো
যদি অর্থ পাচার রোধ করতে না পারে তাহলে এই কাঠামো থেকে লাভ কি? অর্থ পাচারের এই মহোৎসবকে অশনি সংকেত উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচারকারীরা দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে ফেলছে। অনেক বড় বড় ব্যক্তি বা গোষ্ঠী আছে যারা এই কাজগুলো করে থাকে এবং তার ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। অর্থ পাচারের ঘটনায় দৃষ্টান্তমূলক সাজার কথা জানিয়ে 2022 সালে হাইকোর্টের একটি বেঞ্চ পাচারকারীদের গুলি করে শাস্তি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এসালম গ্রুপের 4টি সহ সমস্যায় আক্রান্ত 5টি ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখা 1200 কোটি টাকার ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে এসালম গ্রুপের মালিকানাধীন 4টি ব্যাংকে আটকা পড়েছে 927 কোটি টাকা। সেই সঙ্গে এসালমের অধীনে থাকা 8টি ব্যাংকের পে অর্ডার শিপিং এজেন্টগুলো গ্রহণ না করায় দেশের আমদানি রফতানি বাণিজ্যে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। সাখত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এসালম গ্রুপের মালিকানায় থাকা 4টি ব্যাংকের 21টি শাখায় 927 কোটি টাকার স্থায়ী আমানত রেখে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বারবার চিঠি দিয়েও ফেরত পাওয়া যাচ্ছে না বিপুল এই টাকা। এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের 11টি শাখায় 411 কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকের 4টি শাখায় 212 কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 4টি শাখায় 190 কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের 2টি শাখায় 115 কোটি টাকা আটকা পড়েছে। দীর্ঘদিন ধরেই বন্দর কর্তৃপক্ষ এসব ব্যাংকে রাখা স্থায়ী আমানতের লভ্যাংশ বঞ্চিত হচ্ছিল। সে সাথে সাবেক ফার্মার্স ব্যাংক, বর্তমানে পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখার কাছে বন্দরের পাওনা রয়েছে 180 কোটি টাকা। এই অবস্থায় স্থায়ী আমানতের টাকা ফেরত দিতে ব্যাংকগুলোর কর্মকর্তাদের সাথে বৈঠক করে বন্দরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাংকগুলা আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি আমানত ফেরত দেওয়ার জন্য। সেগুলোর মধ্যে আপনার গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এই কয়েকটা ব্যাংকের সাথে আমরা আজকে মিটিং করেছি এবং তাদেরকে আমাদের আমানতটা দ্রুত ফেরত দেওয়ার জন্য তাগাদা দিয়েছি। এদিকে এসালম গ্রুপের সমস্যা আক্রান্ত ব্যাংকগুলো নিয়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিপিং এজেন্টদের পাশাপাশি ফ্রেড ফরওয়ার্ডরা এই গ্রুপের 8টি ব্যাংকের প্রে অর্ডার গ্রহণ করছে না। এমনকি 21টি বেসরকারি অফডকও অলিখিতভাবে এসব ব্যাংকের প্রে অর্ডার বয়কট করছে। ফলে আমদানি পণ্যের এলসি খোলা কিংবা পণ্য ছাড় করার ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে দীর্ঘসূত্রিতার। পুরাতন প্রে অর্ডার ফেরত দিয়ে নতুন প্রে অর্ডারের জন্য ব্যাংক থেকে ব্যাংকে ঘুরছে ব্যবসায়ীদের পাশাপাশি সিএনএফ এজেন্টরা। অনেক সিএনএফ এজেন্টের একটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তিনি ওইখান থেকে পে অর্ডার করে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে আবার ওইটা ওনারা ব্যাক করে দিচ্ছেন, ফিরে এসে আবার এটা ব্যাংকে জমা দিয়ে আরেকটা ব্যাংকে ক্যাশ টাকা নিয়ে গিয়ে পে অর্ডার করতে হচ্ছে। এই করতে করতে 1 দিন 2 দিন বিলম্ব হচ্ছে। এমনিতেই পোর্ট কনজেস্টেড হয়ে আছে, ওনাদের এই কার্যক্রমটি আরও বিলম্ব করছে এই পণ্য খালাস এবং পরিবহনে। 5টা বা 6টা যে ব্যাংক আছে ওই ব্যাংকের পে অর্ডারগুলো ডিপোরা নিতে চাইছে না, যেহেতু এই পে অর্ডারগুলো নগদায়ন হচ্ছে না। সুতরাং এরকম একটা ইন্টারনাল হয়তো সার্কুলার ডিপোগুলো নিজেদের আর্থিক সতর্কতা থেকেই জারি করেছে। যেটিতে পণ্যবাহী জাহাজ ভেড়ানো, পণ্য ওঠানামার চার্জ এবং ইয়ার্ড ভাড়া থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বছরে 1 থেকে 1.5 কোটি টাকা রাজস্ব আদায় করে। পরবর্তীতে এই টাকা বন্দর এবং শ্রমিকদের স্বার্থে খরচ করা হয়। তবে ব্যাংকগুলো আগামী ডিসেম্বরের মধ্যে স্থায়ী আমানতের টাকা ফেরত দেওয়ার মৌখিক অঙ্গীকার করলো। এর দ্রুত সমাধান চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিভিন্ন খাত থেকে রাজস্ব হিসেবে পাওয়া অন্তত 6,000 কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে বিভিন্ন ব্যাংকে জমা রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর এর মধ্যেই 1200 কোটি টাকা আটকে আছে সমস্যাক্রান্ত 5টি ব্যাংকে। এসব টাকা মূলত বন্দর সেফটি মানি হিসেবেই ব্যবহার করছিল, কিন্তু জামানতের বিশাল অংশ ব্যাংকে আটকে থাকায় নানামুখী জটিলতার মুখে পড়তে হবে এমনটি সংখ্যা বন্দর কর্মকর্তাদের। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। নতুন কারিকুলাম বাতিল হলেও আগামী বছর থেকে ঠিক কী প্রক্রিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনও স্পষ্ট নয়। বিদ্যমান কারিকুলাম সংশোধন করে পূর্ববর্তী কারিকুলামের সঙ্গে সমন্বয়ের দাবি জানিয়ে অভিভাবকরা বলছেন লিখিত পরীক্ষায় জোর দিতে হবে। আর
নতুন কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরামর্শ শিক্ষাবিদদের। শাকির আহমেদের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি জানিয়ে আসছেন অভিভাবক ও শিক্ষাবিদ সহ বিভিন্ন অংশীজন। তাতে কর্ণপাত করেনি শেখ হাসিনা সরকার। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার গণদাবি আমলে নিয়ে সমালোচিত কারিকুলাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর থেকেই পুরনো কারিকুলামে ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে ঠিক কী ধরনের কারিকুলামে আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনো অস্পষ্ট। কারিকুলাম সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত অভিভাবকরা বলছেন, নতুন কারিকুলামের ইতিবাচক কিছু দিক রেখে বাকিটা পুরনো কারিকুলাম থেকে নেওয়া যেতে পারে। অন্তত কি করতে হয়, 30 বা 40% আগের কারিকুলামটা রাখতে হয় নতুন কারিকুলাম চালু করলে। এটা কিন্তু এই কারিকুলামের ক্ষেত্রে কিন্তু করা হয়নি। সকলের সম্মিলিত একটা আলোচনার মাধ্যমে, মতামতের মাধ্যমে সমন্বয় করে একটা যুগোপযোগী কারিকুলাম বাস্তবায়ন করা উচিত। বিশেষত শিক্ষণকালীন মূল্যায়ন বা প্র্যাকটিক্যাল কার্যক্রমের পাশাপাশি লিখিত পরীক্ষায় আরও বেশি জোর দেওয়ার দাবি তাদের। 60% লিখিত পরীক্ষা হোক এবং 40% প্র্যাকটিক্যাল হোক, কারণ প্র্যাকটিক্যাল আমাদের এই কারণে দরকার, বহির্বিশ্বের সাথে তাল মিলাতে গেলে আমাদের প্র্যাকটিক্যাল দরকার আছে। কারিকুলাম প্রণয়ন প্রক্রিয়ায় সর্বজন স্বীকৃত শিক্ষাবিদ ও সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সংস্কারের পরামর্শ শিক্ষাবিদদের। যে প্রশিক্ষণ দরকার, সেই প্রশিক্ষণগুলো করার মতো আমরা যথেষ্ট ব্যবস্থা না করেই আমরা অনেক ক্ষেত্রে সেটা প্রবর্তন করেছি। এই ধরনের নানান সমস্যা আছে, সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোকে মোকাবেলা করাটা এখন জরুরি। কমিশন গঠন করবেন, দে উইল ওয়ার্ক ফর ইট, এবং তারা হয়তো দ্রুত সময়ের মধ্যে সেই কমিশনের নতুন শিক্ষা কমিশন তারা হয়তো সাজেশন দেবেন, যেটা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে এবং বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাটাকে যেন বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা হয় এবং জ্ঞান অর্জন হয়, সত্যিকারভাবে ট্রান্সফার অফ নলেজ হয়, সেটার দিকে তারা নজর দেবেন। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য প্রতিষ্ঠিত করে গেছে বিগত সরকার। আমরা তার পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেব। পাঠ্যক্রমকে যুগোপযোগী করার কাজও দ্রুত শুরু করা হবে। আর বিদ্যমান শিক্ষানীতির নানা সমালোচিত দিক সংশোধনের দাবি শিক্ষা সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সিন্ডিকেট করে ডিমের দাম বৃদ্ধি ঠেকাতে মধ্যরাতে পাইকারি দোকান ও আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে এই অভিযান পরিচালনা করে সংস্থাটি। এ সময় ডিমের মূল্য তালিকা ও বিক্রির রিসিটে অতিরিক্ত দাম উল্লেখ করায় একটি আড়তকে 10,000 টাকা এবং পাইকারি ক্রেতাকে 10,000 টাকা জরিমানা করে অধিদপ্তর। পরে ভোক্তা অধিকার জানায়, পরস্পরের যোগ সাজস্যে কম মূল্যে কিনে বেশি দামে বিক্রির জন্য ভুয়া রিসিট তৈরি করা হয়। আর এভাবে সিন্ডিকেট করেই খোলা বাজারে বাড়তি দামে বিক্রি করা হয় ডিম। কারসাজির মাধ্যমে দাম বৃদ্ধি করা হচ্ছে, কারণ মূল্য তালিকা লেখা আছে যেটি, তার চেয়ে আমরা যেটি দেখলাম যে ক্যাশ মেমোতে বেশি দাম লেখা হয়েছে, এরকমভাবে ক্রয় করেছেন এবং ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সম্মতি এখানে ছিল, উভয়ের সম্মতিতেই, অর্থাৎ এই যে দামটা বেশি লিখে নিল এই খুচরা বিক্রেতা, উনি যখন তার দোকানে কোনো তদারকি টিম যাবে, তদারকি টিমকে ওনারা দেখাতে পারবেন যে দেখেন আমি বেশি দামে ক্রয় করেছি, এই জন্য বেশি দামে বিক্রি করছি। 2 মাস আগে মজুত করা আলু 25 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হলেও জয়পুরহাটে এখন কিনতে হচ্ছে 50 থেকে 60 টাকা পর্যন্ত। শিক্ষার্থীরা আলুর দাম বেঁধে দিলেও তা মানছেন না ব্যবসায়ীরা, এতে ক্ষুব্ধ ক্রেতারা। আলুর দাম ও ভাড়া বৃদ্ধির অজুহাত হিমাগার মালিকদের। তবে বাজার নিয়ন্ত্রণে শিগগিরই অভিযানে নামার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। দেশের অন্যতম আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাট। প্রতি বছর মৌসুম শেষে হিমাগারে মজুত করা হয় আলু, পরে চাহিদা অনুযায়ী বিক্রি করেন ব্যবসায়ীরা। তবে চলতি মাসে আবারও বেড়েছে আলুর দাম। জেলার বাজারগুলোতে প্রতি কেজি স্টিক আলু বিক্রি হচ্ছে 50 টাকায়, পাকড়ি আলু 60 টাকায় এবং ভান্ডারপুরের আলু বিক্রি হচ্ছে 65 টাকায়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাজার মনিটরিং কালে শিক্ষার্থীরা আলুর দাম বেঁধে দিলেও তা মানছেন না ব্যবসায়ীরা, এতে ক্ষুব্ধ ক্রেতা। অন্যান্য বাজার নিমন্ত্রণে আছে, কিন্তু আলুর দামটা
খুব অতিরিক্ত বেড়ে গেছে ভাই। 46 টাকা 45 টাকা আমরা কিনতেছি, খুচরা মূল্য 50 টাকা বেচতেছি। এদিকে চলতি মৌসুমে হঠাৎ জয়পুরহাটের হিমাগারগুলোতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসনের কাছে স্মারকলিপি দেন কৃষক ও ব্যবসায়ীরা। এরপরও অটল হিমাগার মালিকরা। আলুর দাম ও হিমাগারের ভাড়া বৃদ্ধির অজুহাত তাদের। এনারা বলে আলু রাখার সময় 280 টাকা ভাড়া নেব, এখন আলু নিতে আসি তারা আমাদের উপর ভাড়া জুলুম করতেছে 360 টাকা। স্টোরের মালিকেরা আমাদের উপর জুলুম করে 350 টাকা ভাড়া করে আমাদের অন্যায়ভাবে টাকা নিচ্ছে। 4 ধাপে বিদ্যুৎ বিল বাড়তি হবে, কিন্তু ভাড়া তো আর পরে বাড়তি করা সম্ভব নয়, যার কারণে প্রথম থেকেই ভাড়াটা বাড়তি করছে। তবে বাজার নিয়ন্ত্রণে শিগগিরই অভিযানে নামার আশ্বাস কৃষি বিপণন অধিদপ্তরের। এখানে যদি কোনো সিন্ডিকেট করে আলুর দাম বৃদ্ধি করার চেষ্টা করে, তাহলে আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি বিপণন আইন অনুযায়ী অভিযানে নামব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলার 19টি হিমাগারে 1,86,000 মেট্রিক টন আলু মজুত করা হয়। এর মধ্যে এ পর্যন্ত বিক্রি করা হয়েছে প্রায় 90,000 মেট্রিক টন। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। বন্ধের পথে রাজশাহী নগরের 5টি ফ্লাইওভারের নির্মাণ কাজ। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প এলাকায় চুরি আর লুটপাটের ঘটনায় তারা রয়েছেন নিরাপত্তাহীনতায়। সড়কে অসমাপ্ত নির্মাণ, খানাখন্দ, বড় বড় গর্তের কারণে চলাচলে বিঘ্ন হওয়ায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। একেবারেই শুনশান পড়ে আছে নির্মাণাধীন ফ্লাইওভার, বন্ধ কর্মযজ্ঞ। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনকো লিমিটেড। এতে রাজশাহী নগরীর হরগ্রাম নতুন পাড়ায় ফ্লাইওভার নির্মাণ কাজ স্থবির। ভরা বর্ষায় চরম ভোগান্তিতে নগরবাসী। সাইডে যাওয়া আসায় যে বৃষ্টির জন্য কাদা পানি গাড়ি নিয়ে যাওয়া খুবই অসুবিধা হচ্ছে। আমরা যারা দোকানপাট যারা চালাচ্ছি তাদের সবার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে। রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 500 কোটি টাকা ব্যয়ে রেলগেট, বিলশিমলা, বন্ধগেট, বহরমপুর এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজের চিত্রও একই। মজিদছন্স কনস্ট্রাকশন লিমিটেডের প্রকল্প এলাকায় নেই নির্মাণের হাকডাক। অনুপস্থিত শ্রমিক, সড়কে ইস্পাত, রডের মতো নির্মাণ সামগ্রী থাকলেও সরিয়ে নেওয়া হয়েছে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ভারী মেশিনপত্র। সংশ্লিষ্টদের ভাষ্য, 5 আগস্টের পর থেকে নির্মাণ সামগ্রীর লুটপাট ও চুরি হওয়ায় আপাতত কাজ বন্ধ। রাত্রেও চুরি হচ্ছে, দিনেও চুরি হচ্ছে, মালামাল চুরি হচ্ছে। এখন ওদেরকে কিছু বলতে গেলে আমাদের উপরে তারা স্টেপ করে। রাত্রে অ্যাটাক দিচ্ছে, চোরেরা আবার হামলা দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে আগুন ধরাচ্ছে, এই ভয়তে আমরা কাজ অফ রাখছিলাম। স্থানীয়দের অভিযোগ, বিপুল অর্থব্যয়ের এই প্রকল্প ছিল একেবারেই অপ্রয়োজনীয়। মানুষের ভোগান্তি হয়েছে, এই যে আমাদের যাতায়াতের অসুবিধা হয়েছে, কোনো গাড়ি ঢুকতে পারছে না, মোটরসাইকেল ঢুকতে পারছে না, মানুষের আসা যাওয়া কত অসুবিধা হচ্ছে। সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, প্রকল্পের প্রয়োজনীয়তা, দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। আমরা যাচাই করে দেখব প্রকল্পগুলো যেগুলো সচল আছে, যদি জনস্বার্থে হয় সেগুলো আমরা সবই সচল রাখবো, কারণ টাকা আছে আমার, এইটুকু কাজ করার জন্য যা দরকার সেটা আমরা করব। আর এই কারণে যতগুলো যদি হয়ে থাকে, অনিয়ম হয়ে থাকে কোনোটার মধ্যে, আমরা যাচাই করে যেমন এখানে 5 টাকা খরচ করার কথা সেখানে 50 টাকা খরচ করেছে, সেগুলো কেউ ছাড় পাবে না। রাজশাহী নগরীতে নির্মাণ শেষ হওয়া 2টি সহ মোট 7টি ফ্লাইওভারের জন্য সিটি কর্পোরেশনের বরাদ্দ প্রায় 821 কোটি টাকা। নগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়নে গত সরকারের বরাদ্দ ছিল 3000 কোটি টাকা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। এবার খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালের মহারণে আজ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিক দল শক্ত প্রতিপক্ষ মানলেও আসরে প্রথমবারের মতো শিরোপা জয় করেই দেশে ফেরার লক্ষ্য ফুটবলারদের। ইনজুরি ও কার্ডের কারণে একাদশে পরিবর্তনের কথা জানিয়েছেন কোচ মারুফুল হক। বাংলাদেশকে হালকাভাবে দেখছে না নেপালও। আনফা কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে বেলা 2:45টায়। সোনালী এই ট্রফিটা বড় আরাধ্য বাংলাদেশের যুবাদের কাছে। 3 বার শিরোপার কাছে গিয়েও হাতছাড়া হয়েছে অনূর্ধ্ব 20 সাফের ট্রফি। চতুর্থবারের চেষ্টায় আর ভুল নয়, ট্রফি নিয়ে বদলে যাওয়া বাংলায় ফেরার লক্ষ্য লাল সবুজদের। শিরোপার মঞ্চে প্রতিপক্ষ নেপাল। হিমালয় জয় করার স্বপ্নের পালে হাওয়া দিচ্ছে আসরের 3 বারের চ্যাম্পিয়ন ভারতকে। সেমিফাইনালে হারানোর আত্মবিশ্বাস। ভারতকে হারানোর পর বদলে গেছে বাংলাদেশ দলের মনোবল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই নেপালের কাছে হেরেছিল যুবারা। 2017 সালের ফাইনালেও হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল নেপালের কারণেই। এবার ফাইনালে সব হিসেব চুকানোর পালা। সেমিফাইনালে আঘাত পাওয়ায় আসর শেষ নিয়মিত গোলরক্ষক শ্রাবণের। তার জায়গায় বদলি হয়ে মাঠে
নেমে এরই মধ্যে নিজের বীরত্ব দেখিয়েছেন আসিফ। ফাইনালেও গোল পোস্টের নিচে থাকছেন তিনি। কার্ডের কারণে ফাইনালে খেলতে পারবেন না ডিফেন্ডার কামাচাই মার্মা। রিকভারির জন্য পর্যাপ্ত সময় না পেলেও ফাইনালে তা কাটিয়ে ওঠার লক্ষ্য কোচ মারুফুলের। নেপালকে শক্ত প্রতিপক্ষ মানলেও পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করবে দল আশা তার। নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে, তাদের অনেক স্কোয়াডটা ভালো, তারা এখানে বড় হয়েছে, এই মাঠে তারা খেলে বড় হয়েছে এবং তাদের উইঙ্গারগুলো ফাস্ট। সব কিছু কনসিডারেশনে রেখে আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো। তীরে এসে তরি ডোবাতে চান না অধিনায়কও। দলগত চেষ্টায় শিরোপা জিততে চান তিনি। টিম হিসাবে খেলতেছে, তারা একটু আলাদা একটা অ্যাডভান্টেজ আছে তাদের। তারা সাপোর্টারদের অ্যাডভান্টেজ পাবে, মাঠের অ্যাডভান্টেজ সবকিছু তারা এখানে প্র্যাকটিস করছে। তারা ভালো টিম, তারপর ইনশাল্লাহ আমরা আমাদেরটা দেখাবো। সেমিফাইনালে ভারতকে হারানোয় বাংলাদেশকে এখন আর হালকাভাবে দেখছে না নেপালও। বাংলাদেশ প্রমাণ করেছে তারা কতটা শক্তিশালী। ওরা শিরোপা জয়ের জন্য মরিয়া হয়ে খেলবে, আমাদেরও সে অনুযায়ী তৈরি থাকতে হবে। 2022 সালের সেপ্টেম্বরে এই নেপাল থেকেই নারী সাফের ট্রফি নিয়ে ফিরেছিল সাবিনারা। আসিফ পিয়াসদের চাওয়া শিরোপা জিতে অস্থির ক্রীড়াঙ্গনে স্বস্তি উপহার দেয়া। পারভিন আক্তার, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সপ্তাহ জুড়ে পানিবন্দী লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরের কিছু জায়গায় বন্যায় অবনতি। সড়কের আশেপাশের মানুষ ত্রাণ পেলেও দুর্গম এলাকার দুর্গতদের হাহাকার। এবং 16 বছরে বিদেশে পাচার 11 লাখ কোটি টাকা। প্রতি 3 ব্যাংকের দুটিতেই মিলেছে সন্দেহজনক লেনদেনের প্রমাণ। ধরাছোঁয়ার বাইরে অনেকে বলছেন অর্থনীতিবিদ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।